গত বছরের 30শে জুলাই বাংলাদেশের উত্তপ্ত রাজনীতির মধ্যে তাকে আবিষ্কার করেছেন বা তাকে প্রকাশ করেছেন, নিজেকে প্রকাশ করেছেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, যাকে আইকেবি নামেও পরিচিত আছে। ইকবাল করিম ভুঁইয়া সেনাপ্রধান হওয়ার আগে থেকেই তার সাথে আমার একটা পরিচয় ছিল। উনি যখন কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং কোয়ার্টার মাস্টার জেনারেল QMG, তখন থেকে আমার তার সাথে একটা পরিচয় ছিল। তারপর তো সেনাপ্রধান হলেন, তখনও তার সাথে পরিচয় ছিল, যোগাযোগ ছিল, বেশ ভালোই সম্পর্ক ছিল। মূলত 2009 সালে পর থেকে যারা সেনাবাহিনীর প্রধান ছিলেন, বিশেষ করে মবিন চৌধুরী থেকে, সবার সাথে আমার একটা যোগাযোগ ছিল এবং সম্পর্ক ছিল। অন্যান্য সামরিক উচ্চতর কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, DGF এর ডিজি যারা ছিলেন, SSF এর ডিজি যারা ছিলেন, পুলিশের IGP বা র্যাবের ডিজি, এই ধরুন আইন শৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ পজিশনের লোকজনের সাথে আমার একটা যোগাযোগ সবসময় ছিল। তো সেই হিসাবে অনেকের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ আমার হয়েছে ব্যক্তিগত পর্যায়ে। এবার কে কি ভালো মন্দ, কোথায় কি সাথে কি ইনভলভমেন্ট আছে, অনেক কিছুই জানার সুযোগ হয়েছে। লোক আমার মধ্যেই ছিল, কখনোই কারো সম্পর্কে কোনো আলোচনা করার প্রয়োজনে হয় না। যখন কারো আলোচনার প্রশ্ন আসে তখন, বাট মাঝখানে একবার ইকবাল করিম ভুঁইয়াকে নিয়ে কিছু বলার চিন্তা করেছিলাম, আবার অন্য একটা প্রসঙ্গ হয়তো চলে আসার জন্য আর বলা হয়নি। ইকবাল করিম ভুঁইয়া বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার কারণে উনি এখন মোটামুটি আলোচিত এবং সমালোচিত ব্যক্তি। কারো কাছে উনি খুব গ্রহণযোগ্য, আদরণীয় বা সম্মানিত, আবার কারো কাছে সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী, স্বার্থপর, বিভিন্নভাবে ওনাকে লোকজন চিনে এবং জানে। তো ওনাকে যারা আপন মনে করে বা এখন যারা ওনাকে নিয়ে কথাবার্তা আলোচনা করে, ওনার পক্ষে উনি যা বলে সেটাকে নিয়ে বিশেষ আলোচনা করে, তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত ইউটিউবার আছে বা মিডিয়াতে যারা কথা বলে, তারাই বেশি আগ্রহী ওনাকে নিয়ে। তো উনি আলোচনায় এসেছে মূলত 30শে এপ্রিল থেকে, যেদিন অনেকের ফেসবুক প্রোফাইল লাল করা হয়েছিল। সেদিন ওনার প্রোফাইল উনি লাল করেছিলেন হঠাৎ করে, এবং আমি নিজে দেখে খুব অবাক হয়েছি যে সে একজন ডিসিপ্লিন অফিসার এবং সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে খুব স্নেহ করতেন, বিশ্বাস করতেন, আস্থায় ছিলেন। এজন্যই ওনাকে প্রমোশন দিয়ে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সেনাপ্রধান পর্যন্ত ওনাকে করেছিলেন। কারণ সরকার প্রধানের আস্থায় না থাকলে সেনাপ্রধান হয় না। এটা আমাদের দেশের একটা কালচার বা এটা এক ধরনের নীতি। যে কোনো সরকার অতীতে ছিল, তারা সবাই তাদের আস্থাভাজন লোককে সেনা প্রদান করেছে।
তো উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আস্থা অর্জন করেছেন বিদায় ওনাকে সেনা প্রদান করা হয়েছিল। তো তার মতো লোক আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দেওয়া, এটা অনেককে যেমন উৎসাহিত করেছে, আবার অনেককে খুব অবাক করেছে। কিন্তু আমি খুব একটা অবাক হইনি। কারণ হচ্ছে ওনার প্রতি প্রধানমন্ত্রী আস্থা রেখে ওনাকে সেনাপ্রধান বানিয়েছেন, এটা সত্য। তারপরেও কেন যেন বা যে কোনো কারণেই হোক 2013 সালে 13 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করলো, বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করলো, নির্বাচন ঠেকিয়ে দেওয়ার জন্য আন্দোলন করলো, তখন তো উনি সেনাপ্রধান। তারপরেও তার প্রতি আমার পুরোপুরি আস্থা ছিল না যে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে সে তার বিশ্বস্ততা 100% ধরে রাখবেন। যে কোনো তথ্যের ভিত্তিতে যে কোনো কারণেই হোক আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কানে দিলাম। এবং নির্বাচন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন বা কি করেছেন সেই বিষয়ে আমি আর আলোচনা করতে চাই না। তো তারপরে তো 15 সালে উনি রিটায়ারমেন্টে চলে গেল, তারপর আর ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, পরিচয় নেই। কিন্তু হঠাৎ করে এত বছর পরে, এবং উনি বেশ কিছু সুবিধাও নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, বাণিজ্যিক সুবিধা, ব্যক্তিগত বাণিজ্যিক সুবিধা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উনি একটি বিদ্যুৎ প্রকল্প নিয়েছেন। আপনারা জানেন যে কিছু কিছু বিষয় আছে, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, বিদ্যুৎ প্রকল্প, এই সমস্ত জিনিস সরকার সবাইকে দেয় না। আপনজন না হলে খুবই স্বাভাবিক, এটা বলতে কোনো দ্বিধা নাই যে না বিএনপির লোককে ডেকে দিবে বা জামাতের লোককে দিবে, বা আমার পরিচিত না বা আমি তাকে চিনি না জানি না, যাকে একটা ব্যবসা আমি দিয়ে দেবো, এটা তো কেউ দেয় না। আওয়ামী লীগ দিবে এটা আশা করা যায় না। তো ওনাকে দিয়েছে বিকজ উনি সেই বিশ্বস্ততা, ওনাকে সেই ততটুকু পরিমাণ ভালোবাসত নেত্রী প্রধানমন্ত্রী, সেই জন্য ওনাকে সেই ব্যবসাও দিয়েছে। তারপরে উনি যখন ওনার প্রোফাইল লাল করলো এবং বেশ কিছু তৎপরতা হলো রাওয়া ক্লাব কেন্দ্রিক, এবং সেটার কিছু প্রতিক্রিয়া আমরা দেখলাম যে ডিওএইচএসে মিছিল হলো, রাওয়া ক্লাব থেকে শতাধিক সাবেক সেনা কর্মকর্তা বিবৃতি দিল। তো বিষয়টা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন ডিওএইচএস বারিধারাতে, যখন ডিওএইচএস মিরপুরে যখন মিছিল হলো, বেশ মোটামুটি বড় সড়ো মিছিল হলো, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম লক্ষণটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, এটা ব্যাপারে একটু সিরিয়াস খোঁজ খবর নিয়ে কি করা যায় দেখেন। তো আমার কাছে ওনার এই দিকবাজিটা না, ওনার এই রাজনৈতিক রূপটা দেখে তখন আমি বুঝতে পেরেছি যে এটা কোত্থেকে কি হয়েছে। ইনফ্যাক্ট 5ই আগস্ট ঘটানো, বা 5ই আগস্ট হোক, সেটা 6ই আগস্ট হতে পারতো, 7ই আগস্ট হতে পারতো, 4 তারিখে হতে পারতো, বাট এরকম একটা ঘটনা ঘটাবে এটা সিআইএর, আমেরিকান ডিপ স্টেটের পরিকল্পনা। তো ওরা বাংলাদেশে, দেশে এবং বিদেশে, বিদেশে হলো মিডিয়াগুলিতে, আন্তর্জাতিক বড় বড় মেইন স্ট্রিম মিডিয়াগুলো ওদের নিয়ন্ত্রণে সেভাবে কাজ করতেছে। আর দেশে অনেকগুলো
সেক্টরে তারা সেইভাবে পরিকল্পনা করছে। তার মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, নানানভাবে ওই পক্ষের অ্যান্টি আওয়ামী লীগ, এরকম একটা গ্রুপ তারা সংগঠিত করেছে, সিআইএ। তার মধ্যে ইকবাল করিম ভুঁইয়াও একজন আছে, জেনারেল নউদ্দিন আছে, আরো অনেকেই আছে। কিন্তু ইকবাল করিম ভুঁইয়ার ব্যাপারটা একটু আলাদা অন্যদের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই, অন্যান্য অফিসারদের থেকে ইকবাল করিম ভুঁইয়ার একটা সুনাম, আবার বলতে কোনো দ্বিধা নাই, এটা সঠিক, একটা সুনাম সেনাবাহিনীর মধ্যে আছে। সেনাবাহিনীর জুনিয়র অফিসার থেকে অনেকের মধ্যেই, সিনিয়রও অনেকের মধ্যেই তার প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে। সে একজন ভালো অফিসার হিসাবে, কি ভালো অফিসার সেটা আমি বলতেছি, বা কি সেটা হচ্ছে তর্কাতীত বা বিতর্কের ঊর্ধ্বে তাও না, কিন্তু পারসেপশনটা, জেনারেল ইকবাল যখন যে কাজ করেছে তার ব্যক্তি স্বার্থে করেছে। কেন আমি এটা বললাম? যে তার নিজের একটা ভাবমূর্তি তৈরি করার জন্য, যাতে ওনাকে যারা চিনে, তার ডিপার্টমেন্টের বাইরে, তারা যেন ওনার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করেন। এইটা করার জন্য উনি সেইভাবে অ্যাক্ট করতো, সেইভাবে তার চাল চলন, পার্সোনালিটি খুব ভালো ছিল, দেখতে শুনতে হ্যান্ডসাম ছিল, সব মিলে প্রেজেন্টেবল ছিল, সব মিলে সে এমন ভাবে কাজগুলো করতো যে তার প্রতি স্বাভাবিকভাবেই মানুষ একটা ভালো ধারণা পোষণ করত। ঠিক ওই রকমই দেখেন, একবার আবার আমার কাছে তো অনেকেই আসতো বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা বিভিন্ন সমস্যা বা বলা আলোচনা করতে, শেয়ার করার জন্য। তো জিএফের একজন ব্রিগেডিয়ার জেনারেল একদিনে আসলো সন্ধ্যার পরে। তো আমি আবার, আমার মাথায় একটা জিনিস আসছিল, যেটা আমি ফেসবুকে আমি বলেছি, যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনীর সাবেক ক্লিন ইমেজের এবং দক্ষ অফিসারদেরকে ওইসব জায়গাগুলিতে বসালে ওইসব জায়গাগুলির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, দুর্নীতি মুক্ত হবে, একটা ডিসিপ্লিন চলে আসবেন। তার মধ্যে দুদক একটা, বিআরটি একটা, রাজুক একটা, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমি চেয়েছি যে এরকম একটা কিছু হোক। সেইভাবেই আমি একটা প্রস্তাব দিয়েছি। আমি আবার বলেই ক্ষান্ত না, বাট আমি নিজের থেকেও আবার কিছু লোকজন খুঁজতেছিলাম যে কে কাকে কোথায় একটা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো যে এদেরকে এই জায়গায় চিন্তা করতে পারেন। তারপরে উনি খোঁজখবর নিবে ওনার মতো করে, ওনার বিভিন্ন চ্যানেল আছে, রিপোর্ট যেটা ভালো মনে করবে সেটাই করবেন। তো ওই অফিসার এরকম একটা আলোচনার প্রেক্ষিতে তো আমাকে ওই অফিসার বলতেছে, ব্রিগেডিয়ার সাহেব বলতেছে, স্যার দুদকের চেয়ারম্যানের জন্য আমাদের এই ইকবাল করিম ভুঁইয়া স্যারকে চিন্তা করতে পারেন। সেটা তো নেত্রী মানে প্রধানমন্ত্রীর ব্যাপার, সে উনি কাকে চিন্তা করবে কি করবে সেটা তার ব্যাপার। তো এটা বললাম এই কারণে যে, এবং যেই ব্যক্তি বলেছে সেই ব্যক্তি এটা বলার কথা না, কিন্তু আমি খুব অবাক হলাম যে এই লোক তার সম্পর্কে এটা বলে, মানে এত ভালো ধারণা, এত স্পষ্ট ধারণা। আরেকটি ঘটনা বলি, জেনারেল ইকবাল যখন রিটায়ারমেন্টে যাবে ঠিক তার আগে এতগুলো কাজ সে অ্যালোকেট করে দিল, ডেভেলপমেন্ট ওয়ার্ক আর্মির,
বিভিন্ন জায়গায় কাজ টাজ হয় হাজার হাজার কোটি টাকা। তারপরে যে জেনারেল আসবে অন্তত 1 বছর সে কোনো নতুন কাজ করতে পারবে না। ওই 1 বছরের যে বাজেট তার থাকবে, এই বাজেটে উনি যে কাজগুলি দিয়ে গেছেন সেগুলি পয়সা দিতে দিতে শোধ করতে হবে, নতুন আর কোনো কাজ উনি করতে পারবে না। এটা করেছেন উনি এই কারণে যে পরবর্তী জেনারেল আসার পরে তার জন্য ভাব করতে উনি তো কিছুই করতে পারতেছে না, যা করছে তো আগের স্যারই করে গেছে। মানে আগের স্যারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আর নতুন সাহেব যিনি জেনারেল যিনি আসলেন সে কিছুই করতে পারতেছে না, আগেরটাই টানতেছে। এরকম একটা চিন্তা থেকে সে অ্যাডভান্স অনেকগুলো উন্নয়ন প্রকল্প সে অ্যালোকেট করে দিল, ডিসবার্স করে দিল, অ্যাডভান্স পেমেন্ট করে দিল, সবকিছু। এটা আমি হেডকোয়ার্টার থেকে বিভিন্ন সূত্রে খবরটা পেলাম। আমি খুব শক করলাম যে এই ধরনের কাজ উনি, আমি ওনার সম্পর্কে অন্তত এই ধরনের চিন্তা ছিল না। পলিটিক্যাল একটা আলাদা ব্যাপার নেই। তো এইরকম অনেক ঘটনা বলা যায় তার সম্পর্কে। সে যখন লাল প্রোফাইল করলো তখন আমি সাথে সাথে মাথায় ক্যাচ করলো এইসব জিনিসগুলো, যে সে তো মানুষকে যে ধারণা দেয় উনি তো ওই ধারণা লোকটা আজকে সেটা প্রকাশ পেল। আর আমি যে তথ্যটা 2013 সালে ইলেকশনের আগে মানে প্রধানমন্ত্রী দিয়েছিলাম, তো ওইটাকে আমি রেফারেন্স টেনে প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম যে এই হলো এই কারণে আমি যে সে এই ধরনের একটা কিছু করতে পারে, এই কারণে আমি আপনাকে তখন ওই কথাটা বলেছিলাম। এবং আল্লাহর অশেষ রহমত যে তখন উনি সেই সুযোগ পায় নাই। উনি ওনার একটা লেখায় উনি উল্লেখ করেছে ওনাকে হত্যা করার জন্য আমাদের জিয়াউল আহসান, মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকে দোষারোপ করেছে, তাকে নাকি নিয়োগ করা হয়েছে তাকে হত্যা করার জন্য। তাহলে নিয়োগ করা হয়েছে প্রধানমন্ত্রীকে ব্লেম করতেছে। সেনাপ্রধানকে হত্যা করার জন্য কে বলতে পারে, কে এগুলি করতে পারে, কেউ করতে পারে? এই কথা তো উনি কোনোদিন কাউকে বলে নাই। এই কথার পরেও তো উনি অনেক ওনার সামনে আগাইছে, প্রধানমন্ত্রীর থেকে উনি বিচ্ছিন্ন হন নাই। তো এখন এই ধরনের আষাঢ়ে গল্প উনি ছেড়ে নিজেকে শেখ হাসিনা বিরোধী হিসাবে প্রচার করার জন্য, ভারত বিরোধী হিসাবে প্রচার করার জন্য, আওয়ামী লীগ সরকার বিরোধী হিসাবে প্রচার করার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে। তার একটা নিশ্চিত ভাবে তার একটা উচ্চাভিলাষ আছে, অ্যাম্বিশন আছে। তার অনেক লেখা আমি এই গত কয়েকদিনে বেশ কয়েকটা লেখা ফটোকার হিসাবে আসছে। সে করিডোরের পক্ষে, মানে আমেরিকার ওই যে সিআইএম, এটা মিলে যাচ্ছে কিভাবে? সে তার ফেসবুক পেজে বলেছে যে সেনাবাহিনী যে করিডোরের বিরোধিতা করতেছে এটার ব্যাখ্যা দিতে হবে। আর এটার ব্যাখ্যার কি আছে? এবং উনি এটাও বলেছে যে করিডোর দিলে আমাদের জন্য অনেক, আমরা লাভবান হব এবং রোহিঙ্গারা চলে যাবে। তো উনি এখন করিডোরের ওকালতি করতেছে। করিডোরের ওকালতি করতে মানে কি? এবং এটাও বলছে উনি ডক্টর ইউনূস একটা সুন্দর পরিকল্পনা করেছে এই করিডোর নিয়ে রোহিঙ্গাদের পাঠানোর জন্য। উনি কিভাবে জানলো ডক্টর ইউনূস কি পরিকল্পনা করেছে? এটা আমার প্রশ্ন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কিভাবে জানলো ডক্টর ইউনূস কি পরিকল্পনা, কি মহান পরিকল্পনা রোহিঙ্গাদেরকে নিয়ে করেছে যে এই করিডোর দিলে পরে সে রোহিঙ্গা ওই পারে চলে যাবে, যেটা সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান জানে না, সেটা উনি কিভাবে জানলো? ইউনূস কি ওনার সাথে আলাপ করেছে? এই হলো সে এর নিযুক্ত প্রতিনিধিদের অ্যাক্টিভিটিস। এগুলো আরো কয়েকটা পোস্টে দিয়েছে যেগুলি উস্কানিমূলক।
ওনার যদি কোনো সাজেশন থেকে থাকে অ্যাজ এন এক্স জেনারেল, অনত সেনাপ্রধানের সাথে দেখা করে উনি বলতে পারে তুমি এই 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 জিনিসগুলো এইভাবে করলে কেমন হয়, বা আলোচনা করতে পারে। উনি সেই ধরনের ইস্যুগুলোকে উনি কেন মিডিয়ায় প্রচার করার একটা সুযোগ করে দিচ্ছে, যা ইউনুসের কিছু পেইড ক্যানভাসার আছে তারা লুফে নিয়ে সেগুলিকে প্রচারণা করছে, এবং কোন কোন ক্ষেত্রে এগুলি আমাদের সামরিক বাহিনীর মধ্যেও অনেক বিতর্কের সৃষ্টি করে এবং প্রশ্নের সৃষ্টি করে, যা দেশের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি। তো ইকবাল করিম ভুঁইয়া যে একটা মিশন নিয়ে এগুলি করতেছে তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তার আখের সে গুছিয়ে নিয়েছে, তার সর্বোচ্চ স্টার পাওয়ার দরকার ছিল সেটা সে পেয়ে গেছে, তার আর্থিক স্বাবলম্বী হওয়ার দরকার ছিল সেটাও সে নিয়ে গেছে। এখন সে আর কি চায়? তার হিডেন যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। এখন শেখ হাসিনা বিরোধী, দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী যে চক্র কাজ করতেছে সেই চক্রের সাথে সে জড়িত হয়েছে। তার ল্যাঙ্গুয়েজ, তার ইস্যু যেগুলো সে মিডিয়ায় প্রকাশ করতেছে তাতে এগুলি প্রতীয়মান এবং প্রমাণিত হয়। সো সবাইকে বলবো ইকবাল করিম ভুঁইয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়ার জন্য। তাকে সহজ সরল ভাবে বিবেচনা করার আর কোনো সুযোগ নেই। যে করিডোরের পক্ষে ওপেন কথা বলতে পারে একমাত্র ব্যক্তি সে, আর হলো খলিল রোজার রহমান, যার আমেরিকান নাম, আর বাংলাদেশে হলো খলিলুর রহমান। আর ওনাই এই একজন বেরোলো যে করিডোরের পক্ষে, বাংলাদেশের যেখানে সেনাপ্রধান স্পষ্টভাবে বলে দিয়েছে স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নাই, নো ব্লাডি করিডোর। তারপরেও সে যখন ইকবাল করিম ভুঁইয়া যখন করিডোর নিয়ে কথা বলে তাহলে বুঝতে হবে যে কত বড় দুরভিসন্ধি তার মনের মধ্যে কাজ করতেছে এবং কতটা বড় চক্রের সাথে সে ইনভলভ। তো সকলকে, সিভিল, মিলিটারি, দেশপ্রেমিক সকল মানুষকে আমি বলবো এ ধরনের লোকজনের কাছ থেকে যখন যে কথাই আসুক অত্যন্ত সতর্কতার সাথে সেটা বিবেচনা করা, খুব যাচাই বাছাই করে সেটাকে আমলে নেওয়া। এরা যে খুব বেশি কিছু করতে পারবে তা না, বা কিছু যে করতে পারবে তাও না। তাকে টোপ দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরে, তাকে সামনে নেওয়া হবে, সেখান থেকে তো সে ব্যর্থ হয়েছে। তারপরে তার নাম তো আমরা উপদেষ্টাদের লিস্টে দেখেছি, সেখানেও ব্যর্থ হয়েছে। এখন হয়তো নতুন স্বপ্নে বিভোর। দেখা যাক এই ষড়যন্ত্র, নতুন ষড়যন্ত্রকারীদের কোন স্বপ্ন বাস্তবায়ন হয় কিনা, যেখানে আমাদের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। সেখানে বাংলাদেশের জনগণ সশস্ত্র বাহিনীর সাথে একাত্ম হয়ে বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে, এটা আমি বিশ্বাস করি এবং ভবিষ্যতে তাই ঘটবে। এবং যারাই ষড়যন্ত্র করুক তাদের সমুচিত জবাব এই দেশের জনগণ দিবেই দিবে।